আপনার কাবরেরার চাকরি চলে গেছে আপনার কারণেই এরকম আপনাদের মধ্যে একটা দ্বৈরথ আমরা সবসময় দেখতে পাই। আল নাসর কিভাবে টিম সাজাবে ক্রিস্টিয়ানো রোনালদো সেটা বলে দেন, ইন্টার মায়ামি কিভাবে টিম সাজাবে সেটা লিওনেল মেসি বলে দেন, তাহলে বাংলাদেশেও তো এরকমটা হতে পারে। দর্শক, আমরা কথা বলবো দেশের ফুটবল নিয়ে, ইউরোপিয়ান ফুটবল চলছে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। শায়েক, শুভ সকাল। হামজা আসবে কেউ জানতো না, আপনি জানতেন, কিভাবে জানেন, কেন জানেন? না, আসলে হামজা এসছে ব্র্যান্ডিং এ বেশ কিছু কাজ করার জন্য, আর হামজার সাথে হামজার একটা পডকাস্ট শুট হওয়ার কথা আছে, তো সেই হিসেবে সেই পডকাস্টার কে আমিও আর কি পার্ট, তো এই কারণেই আসলে হামজা যে আসবে এটা জানি, বাট কয়দিনের জন্য কবে আসবে এত ডিটেলস জানতাম না, এটা আর কি জাস্ট রিসেন্টলি 2-3 দিন আগে জেনেছি আর কি। সেটাই, আমরা আসলে কেউই তো জানতাম না আদৌ আসছে কিনা, সেই জায়গা থেকে ইউ আর ভেরি লাকি যে তার সাথে আপনি একটা পডকাস্ট করার সুযোগ পাচ্ছেন। নিশ্চয়ই সেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। তবে হামজা আসার পরে আমাদের প্রথম যেটা আসলে মনে হচ্ছিল, বাফুফে থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছিলেন যে ব্যক্তিগত কাজে আসছে বা আসলে স্টার নিয়ে সফর নিয়ে তারা কিছু জানে না, কিন্তু হামজা আসার পরে আমাদের যেটা প্রথম কনসার্ন মনে হয়েছিল, হামজা আসছে এবং বাংলাদেশের ফুটবলে হেড কোচ নিয়োগের একটা কথা চলছে, এই জায়গায় কি হামজার ইনপুটটা বাফুফে কাজে লাগাবে কিনা, বা হামজা, সমিত সোম, তাদেরকে আমরা এখন বলছি বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আমরা দেখতে পাই যে আল নাসর কিভাবে টিম সাজাবে ক্রিস্টিয়ানো রোনালদো সেটা বলে দেন, ইন্টার মায়ামি কিভাবে টিম সাজাবে সেটা লিওনেল মেসি বলে দেন, তাহলে বাংলাদেশেও তো এরকমটা হতে পারে। এটা উত্তরটা আমি একটু ডিফারেন্ট ভাবে দিই, সেটা হচ্ছে যে একটা ক্লাসে কত ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, যত স্টুডেন্ট থাকুক না কেন ট্যালেন্টেড, তারা কখনো ক্লাসের টিচার পিক করে না, ক্লাসের টিচার পিক করবে সেই স্কুলের প্রিন্সিপাল। সো স্টুডেন্টদের কাজ হচ্ছে যে সেই টিচারের আন্ডারে পড়াশোনা করা এবং রেজাল্ট বের করা। সো আমার মতে যে আমাদের এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসা উচিত আসলে, যে হামজা সমিতির একটা একটা ইনপুট থাকবে বা থাকা উচিত কিনা, কারণ এটাতে হবে কি যে সিস্টেমের একটা ব্যারিয়ারটা ব্রেক হয়ে যাবে। আপনি যদি দেখেন, ক্রিকেটও দেখেন যে সাকিব আল হাসান বা মাশরাফি খেলা অবস্থাতে তারা কিন্তু এমপি হয়েছিল, আবার আমাদের বিসিবি প্রেসিডেন্টও ছিল পাপন সাহেব, যে কিনা এমপি। সো ওই যে একটা ব্যারিয়ারটা না ভেঙে যায় যখন প্লেয়ার, আপনার তখন প্লেয়ারই থাকা উচিত। আর কোচের নির্বাচন আমার মতে এখানে বিএফএফ এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, বিএফএফ প্রেসিডেন্ট বা ন্যাশনাল টিমস কমিটি, তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। এখন ধরেন যে কোশ্চেন আসতে পারে যে আসলে কি তারা ভালো কোচ নির্বাচন করবেন কিনা, আমার মতে এখন যেই পরিমাণ সিভি এসছে, এর থেকে আসলে বেটার সিভি তো আর আমরা এখানে চিন্তাই করতে পারি না। এখন আসলে কে যে ভালো কে যে খারাপ হবে এটা আসলে বলাটা খুবই আপেক্ষিক। কেউ হয়তো আপনার কাছ থেকেই জানতে চাই, আপনি বলছিলেন যে যারা আসলে এটার জন্য স্পেশালিস্ট পারসন তারা ঠিক করলেই সব থেকে আসলে ভালো হবে। আপনিও তো মাঝে মাঝে ইনপুট দেন কে থাকবে কে থাকবে না, এবং অনেক জায়গায় আমরা দেখতে পাই যে আপনার কাবরেরার চাকরি চলে গেছে আপনার কারণেই এরকম আপনাদের মধ্যে একটা দ্বৈরথ আমরা সবসময় দেখতে পাই। এখন কে আসবে সেটা আপনি জানেন কিনা, বা আপনার সেখানে আপনার কি মতামত? আমি আসলে এখনকার যে সিলেকশন হচ্ছে এইটা নিয়ে আসলে আমি একেবারেই সত্যি কথা বলতে এর মধ্যে ইনভলভ না, বা এটা নিয়ে আমি চিন্তা করছি না। কারণ কেন করছেন না? কারণ হচ্ছে আসার পরে করবেন না, কারণ হচ্ছে যে প্রসেসে বিএফএফ আগাচ্ছে, ইট ইজ দ্য রাইট প্রসেস টু অ্যাপয়েন্ট এ কোচ। এর আগে যেটা হতো যে রুমে রুমে ডিসকাশন হতো যে কোন কোচ আসবে কি আসবে না, তো সেটার মধ্যে একটা ফুল একটা প্রসেস ছাকনির মতন ছাকা হতো না। বাট এইভাবে যেভাবে করে প্রসেসটা হচ্ছে, যেভাবে করে সবাই ইনভলভ, এটা তো একটা ভালো কিছুই আসবে বলে মনে করি। এখন আসলে শর্ট লিস্ট হওয়ার পরে আসলে কে যে বেটার কোচ কে যে বেটার কোচ না, এটা আসলে ডিফাইন করাটা খুব টাফ। এখন আসলে যে জিনিসটা হবে বা হওয়া উচিত সেটা আমি মনে করি যে একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে কে দেশের ব্যাপারে একটা ভালো প্ল্যান দিতে পারে, কে তার ব্যাপারটাকে তার প্রোফাইলটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, এটার উপরে আসলে ভরসা করা উচিত। হয়তো এরকম হতে পারে যে অনেক হাই লেভেলের কোচ, কিন্তু সে হয়তো এই রিজিয়নের, ধরেন যে আমাদের তো আসলে এই রিজিয়নে ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ইনভেস্টমেন্ট বলেন অনেক কম থাকে। এখন মনে করেন যে একটা অনেক হাই লেভেলের কোচ, সে কিনা সারা জীবন টপ লেভেলের ইনফ্রাস্ট্রাকচার দেখে এসছে, সে হয়তো বাংলাদেশে এসে দেখে বলবে যে আরে টিম মাঠ ঠিক নাই, প্লেয়ারদের কি সিস্টেম আমার কাছে পছন্দ হচ্ছে না, আমি করবো না কোচিং। তো এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। এই কারণে এমন একজন কোচের আসলে আসা উচিত, সে জানে যে এই রিজনের আমাদের সীমাবদ্ধতাগুলো কি কি, এবং সেই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে একটা ভালো টিম কিভাবে দাঁড় করায় নেওয়া যায়। তো এটা আসলে যে কে যে বেস্ট ফিট হবে, এটা আসলে এখন যে কারো বলাটা খুব টাফ। আমার মতে ওই ইন্টারভিউ সেশনেই আসলে এটা ফিক্স হয়ে যাওয়া উচিত, এবং তখনই ওই টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং বিএফএফ ন্যাশনাল টিমস কমিটি আসলে সিলেক্ট করা উচিত যে হ্যাঁ
এই কোচটাকে আসলে এভাবে করে এখন আমাদেরকে নেওয়া উচিত। হয়তো এটা পজিটিভ হতে পারে রেজাল্ট, হয়তো এটা নেগেটিভ হতে পারে, কিন্তু যাই হওয়া উচিত এই প্রসেসটাকে আমাদের আসলে সাধুবাদ জানানো উচিত। এর মাধ্যমেই আসলে যে জিনিসটা হবে যে ফুটবলটা আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাবে। আমি প্রথমেই বলছিলাম যে হামজা চৌধুরীর একটা প্রভাব সেটা শুধুমাত্র যে মাঠে তা তো না, মাঠের বাইরেও। এবার আমরা যতদূর জানতে পেরেছি সিভি যখন কালেক্ট করা হয় প্রায় 300 সিভি পড়েছে। অনেকেই যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল টিমের কোচ হতে, মানে এটাও তো একটা অভাবনীয় ব্যাপার যে আপনি বলছিলেন ইনফ্রাস্ট্রাকচারের এই অবস্থা, বা অর্জন যদি দেখতে যাই নেই তো সেভাবে কোনো অর্জন, তাহলে কেন হচ্ছে বাংলাদেশের কোচ হতে চাচ্ছে? শুধুমাত্র কি হামজা সমিত তারা আসছে, নাকি আসলেই বাংলাদেশের একটা ইমেজ ক্রিয়েট হয়েছে এই জায়গাটাতে? তো অবশ্যই, তো আপনি যদি দেখেন যে 5 বছর আগেও বাংলাদেশের ন্যাশনাল টিমের যে ইমেজ ছিল আর এখন লাস্ট 1-2 বছরে যেই পরিমাণে ব্র্যান্ডিং, যেই পরিমাণে ফোকাস, মিডিয়া ফোকাস এসছে, সেই ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা টিম এবং পোটেনশিয়াল আছে। তো সেই পোটেনশিয়ালের অনুযায়ী থেকে যে কোনো কোচের কাছে এটা একটা খুব লোভনীয় জব হবে। এবং তার সাথে মনে করেন যে এত ফ্যান্স, এত উন্মাদনা, এত মিডিয়ার যে ফোকাসটা, তো সেই একটা কোচ যদি এখানে এসে পারফর্ম করতে পারে তার সিভিটাও মানে একটা টপ লেভেলে চলে যাবে। কারণ মানে যে জিনিসটা সবসময় বলে যে বাংলাদেশ অ্যাজ এ ফুটবল নেশন কেন উন্নতি করছে না এটাই সবার কাছে একটু অবাক লাগে। কারণ যে পরিমাণে ফ্যানদের একটা ইনভলভমেন্ট আছে বা ফ্যানদের ক্রিকেটার, হ্যাঁ। তো আর কথা হচ্ছে যে এই জন্য সব কোচই চিন্তা করে যে এই দেশে যদি আমি একটা পজিটিভ রেজাল্ট আনতে পারি তাহলে সেটা আমার মানে বিশ্ব দরবারে সব জায়গায় আমার কাছে একটা পজিটিভ একটা নোট হিসেবে থাকবে যে একটা দেশ যার কিনা ফুটবল হাইপ আছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না, সেই দেশটাকে আমি রেজাল্টটা এনে দিয়েছি। সো এইটা মনে করেন একটা বিশাল একটা বড় একটা ব্যাপার। আপনি কাবরেরার ক্ষেত্রে ধরেন, যখন যে সে কাবরেরা এসেছিল তখন বাংলাদেশের যে অবস্থা ছিল, প্রথম 2 বছরে সে যে পারফরমেন্সটা নিয়ে এসেছিল সেটা কিন্তু তার সিভিটা কিন্তু একটু হলেও একটা এনরিচ করেছে। তো এই জায়গা থেকে আর কি বলতে চাচ্ছিলাম যে ওই সব কোচই আর কি চিন্তা করবে যে আচ্ছা আমি এখানে গিয়ে যদি একটু পারফর্ম করি আমার সিভিটা অনেক বেশি উন্নত হয়ে যাবে। তাহলে কাবরেরা চাকরি ছাড়া থাকবে না, যা বোঝা যাচ্ছে। কোথাও না কোথাও তারা আসলে তারা একটা নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। কিন্তু আপনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা যখন সে আসলে বুঝে ফেলবে, পড়ে ফেলবে, তখন নিশ্চয়ই তার মনের মধ্যে একটা শঙ্কা হবে, বা তাকে যারা রিক্রুট করতে চাইবে তারা আসলে দুবার ভাবতে চাইবে। দেখতে পাচ্ছিলাম আমরা আশিকের প্রতিবেদনে যে সেখানে যে লিথুয়ানিয়াও আগ্রহ প্রকাশ করছে, আরও অন্যান্য দেশ। যদিও আমরা আসলে র্যাঙ্কিং দিয়ে বিচার করি, নামগুলো শুনলেই আসলে আগে সার্চ করি যে কত নম্বরে আছে, এবং যখন দেখি বাংলাদেশের পেছনে আছে তখন সান মারিনোর কথাই ধরেন যে যখন আমরা বলছিলাম যে প্রথমবার ইউরোপিয়ান কোনো দেশের সাথে বাংলাদেশ খেলবে, তখন আসলে আসলো যে এত দূরের র্যাঙ্কিংয়ে অবস্থান করা সেই দলের সাথে খেলে আসলে কী লাভ হবে, অ্যাকচুয়ালি কতটা লাভ হয়, বা ইউরোপ থেকে যে ডাক পাওয়া যাচ্ছে ইনভিটেশন সেটা আসলে কতটা পজিটিভ? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি আসার আগে আমি আর একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে এখন সাফ নিয়ে আমার অনেক বেশি একটা কনফিউশন আছে। কারণ এই বছর সাফ হওয়ার কথা এবং সেটা অক্টোবর নভেম্বরে একটা বড় উইন্ডো আছে, সেখানে হওয়ার কথা ছিল। কিন্তু সাফের মতন একটা অর্গানাইজেশন এখন 6 মাস বাকি, এখন পর্যন্ত টুর্নামেন্টটা হবে কিনা, কোথায় হবে, ফিক্সচার কি, এই জিনিসগুলোই সেট করতে পারে না। তো সব সময় আমাদের মধ্যে যে এই ব্যাপারটা আছে যে আমাদের সাফ খেলতে হবে, সাফ জিততে হবে, আমার মতে এই গণ্ডি থেকে আমাদের এখন বের হয়ে আসা উচিত। সাফটাকে আমাদের শুধুমাত্র এই বয়স ভিত্তিক দল বা নারী ফুটবলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এবং ন্যাশনাল ফুটবল কেন, নারীরা তো আর বেশি এগিয়ে গেছে। হ্যাঁ, নারীরা এটা গেছে, নারীদের যে বয়স ভিত্তিক তাদেরকে যে টপ লেভেলে যাওয়ার জন্য বয়স ভিত্তিকটাকে রেডি করার সবার জন্য হচ্ছে, আপনি বলছেন বয়স ভিত্তিকের জন্য সাফে থাকা উচিত। আমার মতে এটা একটা প্রিপারেশন হিসেবে কাজ করে, যেহেতু আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো হয় না। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যদি সাফেরটা খেলতে পারে তাহলে বয়স ভিত্তিক প্লেয়াররা তৈরি হয় খুব ভালোভাবে। তো এখন এটাকে বয়স ভিত্তিক ভাবে ইউজ করে আমাদের আসলে আরো এশিয়ান লেভেল বা একটু ইউরোপিয়ান লেভেলে টাচ করা উচিত। যাতে হবে কি, এখন আসি আমি আপনার লিথুনিয়া আর কথাতে, এই যে লিথুনিয়াতে বা আমরা স্যান মারিনোতে খেলতে যাব, এটা যতটুকু না আমাদের খেলা, তার থেকে বেশি আমাদের মেন্টাল ব্যারিয়ারটা ব্রেক করা। কারণ আমরা যখনই চিন্তা করি ও ইউরোপিয়ান টিমের সাথে খেলবো বা এশিয়া টপ লেভেলের টিমের সাথে খেলতে যাচ্ছি, সো আমাদের স্বভাবতই একটা মেন্টাল ব্যারিয়ার একটা কাজ করে যে হ্যাঁ আমরা আসলে এর আগে কখনো এত বড় বড় টিমের সাথে খেলিনি, তো আমাদের পারফরমেন্স কি হবে। তো যত বেশি আমরা খেলতে থাকবো আমাদের মধ্যে ওই ভয়ের জায়গাটা আসলে যেতে থাকবে। সো আই থিঙ্ক এই যে ইনভাইটেশনগুলা যে অ্যাকসেপ্ট করা বা আমাদের পক্ষ থেকে যে ইনভাইটেশন দেয়, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পজিটিভ। আর একটা ব্যাপার আমি বলতে চাই যে এই লিথুনিয়া বা স্যান মেরিনো এই খেলাগুলো হবে আসলে ইটালির দিকে। ইটালিতে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা কাজ করে এবং কাছাকাছি পর্তুগালেও আছে। সো তারা অনেক সময়, আমরা জানি যে মিডল ইস্টে আমরা ফুটবল খেলতে যাই, কিন্তু ওই ইউরোপিয়ান এলাকায় কিন্তু আমাদের খেলতে যাওয়া হয় না। এই জন্য তারা বঞ্চিত থাকে যে বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলাটা দেখা হয় না। তারা যদি যখন বাংলাদেশ ন্যাশনাল টিম খেলতে যাবে,
এই যে পুরো ইউরোপে যারা আছে, যারা কিনা সারাদিন কষ্ট করছে বাংলাদেশের জন্য, তারা যে একটা বাংলাদেশের ন্যাশনাল টিমের কাছাকাছি যাওয়া, তাদের সাথে খেলা দেখতে যাওয়া, এইটাও কিন্তু আমাদের ন্যাশনাল টিমের বা আমাদের দেশের একটা বিশাল বড় ব্র্যান্ডিং হবে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে বাংলাদেশের আসলে ওই জায়গাটাও টাচ করা উচিত। এবং হ্যাঁ, শুরুতের দিকে তো আপনাকে ইউরোপিয়ান টপ টিম কখনোই ডাকবে না, আপনার এই ছোট ছোট টিমগুলোর সাথে খেলে খেলে আপনাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ, আমিও এসে খেলি, আমি এসেও খেলতে পারি। এই থ্রুতে যে কম্বিনেশনটা গ্রো করবে, দিন শেষে গিয়ে এটা বাংলাদেশের ফুটবলে হয়তো আরো 5 বছর পর আরো দেখবেন যে হয়তো বড় বড় টিম আপনাকে ইনভাইট করছে। আমরা এখন লিথুয়ানিয়াকে পরিচয় করিয়ে দিচ্ছি যে তারা পর্তুগালের সাথে খেলে, তাই না? এইভাবে যে তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফেস করে এসছে, তখন হয়তো এমনও দেখা যাবে যে পর্তুগালই চলে আসলো বাংলাদেশে খেলতে। হয়তো পর্তুগাল হয়তো শুরুর দিকে আপনাকে মেইন টিম পাঠাবে না, শুরুর দিকে বলবে আন্ডার-23 টিমের সাথে তুমি খেলো, ওরা ওইভাবে করে কিন্তু স্লোলি টেস্ট করবে। কিন্তু আপনি যদি ওই জায়গাগুলোয় গিয়ে নাই খেলতে যান, আপনি যদি কখনো চিন্তাও না করেন, আপনি কিন্তু ওই জায়গায় আপনি পাই রাখলেন না, তখন আপনি কেউ চিনবেও না। সো ওই জন্য ওই সাহসটা দেখাতে হবে, ওই কমিউনিকেশনটা গ্রো করতে হবে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ভেরি পজিটিভ থিং যে লিথুনিয়া বলেন বা এই যে স্যান মারিনো, হ্যাঁ র্যাঙ্কিং নিয়ে আমাদের একটা অবজেক্টিভ নিয়ে হয়তো একটা কোশ্চেন থাকতেই পারে। র্যাঙ্কিং এর ব্যাপারটা আপনি একটু বুঝিয়ে বলেন তো, আপনি তো এসব নিয়ে সবথেকে বেশি পড়াশোনা আপনি করেন, যে এই যে আমরা প্রথমে র্যাঙ্কিং এ চলে যাই এবং দেখি যে 210 নম্বর 11 নম্বরের দলের সাথে কেন আমরা খেলতে যাব, কিভাবে সান মারিনো 210 এ গিয়ে পৌঁছায় আর আমরা কিভাবে 180 84 তে থাকি, সেটা কিভাবে হয়? এটা আসলে হয়েছে কি যে 7-8 বছর আগে, এক্সাক্ট ইয়ারটা আমার মনে নাই, তো ওই সময় ফুটবলের র্যাঙ্কিংটা ফিফা চেঞ্জ করে। তো ওই সময় তখন তাদের যে অবস্থাটা ছিল সেই অনুযায়ী অনেককে অনেক নিচে জায়গা পেয়ে গেছে, অনেকে অনেক উপরে জায়গা পেয়ে গেছে। এর পরটা পুরোটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। আপনি এটার এই জন্য হয় কি যে এখন চেঞ্জটা দেখবেন যে খুব স্লো হয়। একমাত্র বড় বড় জাম্প তারাই করতে পারে যারা কিনা ওয়ার্ল্ড কাপ বা এএফসির কম্পিটিশনে খেলে। তো এই কারণে আমাদের সবচেয়ে বড় জাম্প রিসেন্টলি শুধুমাত্র মেয়েরাই করতে পেরেছে, কারণ তারা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার। সো ওইখানে হয় কি যে আপনি যতই জিতেন বা ইয়ে করেন না কেন, একটা মাল্টিপ্লাই হয় একটা নাম্বার দিয়ে। সো সেটা হচ্ছে কম্পিটিশনের উপর ডিপেন্ড করে। সো আমরা তো আসলে এরকম বড় বড় কম্পিটিশনে খেলি কম, আমরা শুধু ফ্রেন্ডলি খেলি, যার কারণে আমাদের এই গুণনটা একটু কম থাকে। সো যাই হোক, র্যাঙ্কিংটা আসলে আমার মতে এখন হচ্ছে যে আমরা যদি বিভিন্ন দেশে গিয়ে খেলতে পারি, ব্যারিয়ারটা ব্রেক করতে পারি, এটাই আসলে আমাদের জন্য একটা পজিটিভ সাইড হিসেবে কাজ করে। এই মুহূর্তে এটাই আসলে মূল লক্ষ্য হওয়া উচিত। এবং নিশ্চয়ই যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে একটু স্লোলি হয়তো বা, কিন্তু আপনি যেটা, হ্যাঁ রাইট, এবং আপনি যেভাবে বলছেন যে রাস্তাটা ঠিক আছে, এগিয়ে যাক, নিশ্চয়ই সামনে গেলে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো যেখানে আসলে পৌঁছাতে চাই। একটু সময় হয়তো লাগতে পারে, এতদিন অপেক্ষা করেছি, এখন আর একটু করি। আমরা একটু চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলি। আর্সেনাল তারা ফাইনালে চলে গেল 20 বছর পর। ওদিকে আমরা গ্রিজমানকে দেখেছি, খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি। কেমন হলো আর্সেনালের 20 বছর পরে? হ্যাঁ, মানে বিশাল ব্যাপার। লাস্ট যে 20 বছর আগে যে ফাইনালটা, সেটা আমি আর কিছু লাইভ খেলা দেখি, হ্যাঁ লাইভ খেলা দেখেছিলাম। এবং ওইখানে আসলে ওই সময় মাঠে বসে, না মাঠে না, টিভিতে বসে, তখন আসলে এত সুযোগ হয়নি। কিন্তু আপনার ওই সময় যে আর্সেনালের স্কোয়াডটা ছিল, ওটা একটা টপ লেভেলের স্কোয়াড ছিল। শুধুমাত্র ফাইনালে গোলকিপার 18 মিনিটের মাথায় রেড কার্ড পাওয়ার কারণে আসলে খেলাটা চেঞ্জ হয়ে গেছিল। বাট তারপরও আর্সেনাল আগিয়ে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। বাট যদি আর্সেনালের কথা বলতে হয়, আর্সেনাল এখন আসলে একটা মধুর সমস্যার মধ্যে পড়ে যাবে। তার কারণ হচ্ছে যে এক তো তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে, প্লাস তারা লিগে কিন্তু এখন একটা ভালো একটা লিডে আছে। লিডে বলতে যে হয়তো সিটি 1 গেম 2 গেম কম খেলেছে, কিন্তু লিডে আছে, প্লাস গোল ডিফারেন্সও তাদের ভালো আছে। তো এখন নেক্সট যে কয়েক সপ্তাহ আর্সেনালে খেলাটা হবে, তাদেরকে মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকতে হবে। আদারওয়াইজ যেই সমস্যাটা হবে যে হয়তো দেখা যাবে দুইটাও জিতছে, হয়তো দেখা যাবে সবই হেরে গেছে। এখন এখান থেকে আসলে একবারে আর্টেটার একবারে মেক অর ব্রেক সিজন, কারণ সে যদি দুইটাই জিততে পারে, সে ইতিহাসে আর্সেনালের সবচেয়ে সেরা কোচ হয়ে থাকবে। আর যদি দুইটাই হেরে বাদ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চাকরি চলে যাবে। তো আসলে এখন আর্টেটা পুরো চাকরি কেন চলে যাবে? যদি একটু আর্সেনালের পারফরম্যান্সই দেখি, চ্যাম্পিয়ন্স লিগে তারা আনবিটেন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে তারা আনবিটেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মানে আর্সেনালের আসলে গত 4-5 বছর ধরে যেই পরিমাণ সাপোর্ট আর্টেটাকে দিয়েছে, আসলে তাকে এই বছর লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ দুইটা যে কোনো একটা ডেলিভার করতে হবে। এবং সে যদি দুইটাই মিস করে, তাহলে আসলে দিন শেষে আপনি যখন রেকর্ডের খাতায় দেখবেন এই সিজনে কিছুই পাওয়া হয়নি। 4টা ট্রফি সম্ভাবনা ছিল, 4টা ট্রফি হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে তখন আর্টেটার আসলে জবাবদিহিতাটা বেড়ে যাবে এবং তখন হয়তো নতুন কোচ চেঞ্জ করার চেষ্টা করবে। বাট আমার মতে যে এরকম কনফিডেন্স আমি আর্সেনালের টিমের মধ্যে দেখছি, আমার মনে হচ্ছে যে দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা জিতবে। কারণ পিএসজি বায়ার্নের মধ্যে যেই আসুক না কেন, তারা আর্সেনালের জন্য আমার মতে অনেক স্ট্রং টিম হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমি চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে সম্ভাবনা দেখছি না, বাট লিগে এখন তাদের যে পারফরমেন্স, সেই হিসেবে আমি মনে করি লিগ তারাই চ্যাম্পিয়ন হবে।
কিন্তু যখন আসলে চ্যাম্পিয়ন্স লিগ এত কাছে পৌঁছে যাওয়ার পরে তখন মনে হয় আসলে যে দুটো জিতলেই বোধহয় মানে ডাবল জিতলে, এবং আর্সেনাল কখনোই ডাবল জিততে পারেনি সেই জায়গা থেকে। ফুটবল অ্যানালিস্ট আমি অবশ্যই চাবো যেন আর্সেনাল ডবলই জিতে, লিগও জিতে, চ্যাম্পিয়ন্স লিগও জিতে, বিকজ এর আগে কখনো আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি। পিএসজি ফ্যানরা অনেক বেশি মন খারাপ করবে, পিএসজি বায়ার্নের কিন্তু আর্সেনাল জেতার পরে আর্সেনাল ফ্যানরা যা করবে ওটা দেখার জন্য আমি আসলে প্রস্তুত না। টটেনহ্যাম ফ্যানের আসলে প্রস্তুত থাকার কথাও না, তারা আসলে কবে এই দিনটা দেখতে পাবে সেটা আসলে জানি না। আমরা একটু বায়ার্ন পিএসজি নিয়ে কথা বলি। পিএসজি দুর্দান্ত ফর্মে আছে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা মনে হচ্ছে এবার টাইটেলটা আবারও তারা ঘরেই রেখে দিবে। মানে এমন ফর্ম খুব রেয়ার, এত লম্বা সময় ধরে রাখা। এবং পিএসজির প্লেয়াররা ফ্রান্সে খেলছে, তারা মানে আমি বলতে চাচ্ছি তারা আবার বিশ্বকাপের জন্য ওয়েল প্রিপেয়ার। সবকিছু মিলে এই ম্যাচটা নিয়ে কি মনে হয় কে এগিয়ে থাকবে? দুজনেই আসলে বিগ শট, দুর্ধর্ষ খেলা। মানে রিসেন্ট টাইমসের আমি বলবো যে বেস্ট যদি খেলাটা হয় তাহলে ফার্স্ট লেগের খেলাটা। মানে এখানে ফুটবলে কোনো ছক বেঁধে হয়নি, ফুটবল খেলার মতন হয়েছে, গোল আর গোল আর অ্যাটাক আর অ্যাটাক। তো আমার মতে সেকেন্ড যে লেগটা হবে এখানে আসলে আরো বেশি অ্যাটাক করবে। তার কারণ হচ্ছে যে বায়ার্নের মাঠে বায়ার্নকে জিততেই হবে, এখানে আসলে ড্র করার বায়ার্নের সুযোগ নাই। তো বায়ার্ন মনে করেন যে পুরা সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তো এখানে একটা খুবই দৃষ্টিনন্দন ম্যাচ হবে আশা করছি। এবং এখন আমার মতে আসলে বায়ার্নের মাঠে যেহেতু খেলা, সেহেতু পিএসজির জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে এখানে বায়ার্নকে আটকিয়ে রাখাটা। কারণ এক গোলের মানে যে এক গোলের ম্যাচে জিতলেই তো জিনিসটা হচ্ছে যে তখন একটা সমতায় চলে যাবে। আর এখানে হোম ক্রাউডের একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ থাকবেই আসলে। সেমিফাইনালের মতন জায়গায় প্রেশারগুলো আসলে হচ্ছে আর কি। কিন্তু পিএসজি যে পরিমাণ টাফ একটা টিম, হ্যাঁ আমি অবশ্যই এটা বলবো যে পিএসজি যথেষ্ট টাফ একটা টিম, একটা যথেষ্ট একটা ভালো কম্পিটিশন দিবে। কিন্তু যেভাবে করে ৭৫,০০০ দর্শক একসাথে আপনাকে যখন নরক হয়ে যাবে আসলে। মানে আমার কথা হচ্ছে যে পিএসজির মাঠেও বায়ার্ন যেভাবে ৫-২ থেকে ফেরত আসলো, এটা বায়ার্নের অনেক স্ট্রং মেন্টালিটিকেই প্রকাশ করে। এখন তার সাথে যখন আপনার নিজের দর্শক আপনাকে পুশ করবে, এইটা মনে করেন একটা বিশাল বড় হয়ে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বায়ার্নের স্কোয়াডে এমন সব প্লেয়ার আছে যারা কিনা একই সাথে এক্সপিরিয়েন্সড এবং তারা জানে এই মুহূর্তগুলোতে কি করতে হবে। সো ইনএক্সপিরিয়েন্সড একটা টিম এইটা বলা যাবে না। সো এই এক্সপিরিয়েন্স টিমরা আসলে এরকম সময় খেলাটা বের করে নিয়ে আসে নিশ্চয়ই। এবং আপনি শুরুতেই যেটা বলেছিলেন মানে দুর্ধর্ষ একটা ম্যাচ হবে এবং নিশ্চয়ই আমরা সেই ম্যাচটা সবাই দেখবো এবং আলোচনা তো করবোই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।